This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, ঠিক রাত ৮টায় আপনার কথা বলতে প্রত্যেক দিনের মতোই হাজির ঠোঁটকাটা বলবে আপনার ভাষায়। আজ আবার ভাষা দিবস। বিকেলে সব ভাষাকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী চাঁচা ছোলা ভাষায় রাজনীতির আক্রমণ শানালেন। সেসব কথায় আসবো, পরে আসবো। আগে দেখুন আজ রিয়েল লাইফের দিদি আর রিল লাইফের দিদির মুখোমুখি সাক্ষাৎ কেমন হলো। বাংলা বিনোদন চ্যানেলের জনপ্রিয় রিয়ালিটি শোয়ে অংশ নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তার শুটিং ছিল। তার সঙ্গে অন্য প্রতিযোগীরাও ছিলেন, যেমন ডোনা গঙ্গোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী। ছবিটা দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় রিয়ালিটি শোয়ের শুটিং করতে ঢুকলেন, সেই সময়ের কিছু ছবি ধরা পড়েছে এবং বেরোনোর সময়ও। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন শুটিং ভালো হয়েছে। আর রিয়েলিটি শোয়ের সঞ্চালক রচনা ব্যানার্জি তো থ্রিলড, বলছেন তার শো সার্থক নামা। কিছু বলার নেই, আমি চিরকৃতজ্ঞ দিদির কাছে এবং আশা করি দিদি নাম্বার ওয়ানের আজকের এই যে আমার এত বছরের শোয়ের এই যে নাম দিদি নাম্বার ওয়ান, এটা আজকে যথাযথভাবে পূর্ণ হচ্ছে। এক্সট্রিমলি থ্রিলড, ভীষণ খুশি। মনে আছে এই কিছুদিন আগে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রচনা। এই এপিসোডেই রচনা করতে হয়তো। আর ঠিক এখান থেকেই রাজনীতি তেলে বেগুনে জ্বলে উঠল একেবারে নিজের ঢঙে। রিয়ালিটি শো মুহূর্তে বদলে গেল রাজনীতির শোয়ে। রিয়ালিটি শোয়ের ফ্লোর নয়, রাজনীতি দেখালো সন্দেশখালি। আমরা তো ছোটবেলায় ইতিহাসে পড়েছিলাম নীরমলে একজন রোমান সম্রাট ছিলেন, যে যখন রোম জ্বলছিল তখন নাকি তিনি বেহালা বা এই টাইপের কিছু একটা বাজাচ্ছিলেন। এখন আমাদের মুখ্যমন্ত্রী বেহালা বাজাতে পারেন না, কবিতা হলে কবিতা লিখে দিতেন। মুখ্যমন্ত্রী এখন শুটিং করতে ব্যস্ত। মানুষের কখন হয় বিনাশকালে বিপরীত বুদ্ধি। বাংলার মহিলারা ধর্ষিতা হচ্ছেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাকে সামাল দিতে পারছেন না, তিনি শুটিং করছেন। মুখ্যমন্ত্রী তারা এতবার বলছেন, মুখ্যমন্ত্রী একবার এলাকায় যেতে পারলেন না? আপনি নাচা গানার প্রোগ্রামে যেতে পারেন। মুখ্যমন্ত্রী রিয়েলিটি শোতে যাবেন যখন সন্দেশখালি জ্বলছে, সন্দেশখালির মানুষ মহিলারা যখন অসহায়, তখন উনি সন্দেশখালিতে যাওয়ার ওনার টাইম নেই। তাদেরকে বরঞ্চ অপরাধী দাগিয়ে দিয়ে উনি রিয়েলিটি শোতে গিয়ে বসে থাকবেন। এর চাইতে নির্লজ্জ আর কিছু হয় না। আমি ধিক্কার জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের ইচ্ছা মতো যাবেন নাকি? সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে বেড়ান, বহুবার গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের লোকেরা যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সহকর্মীরা যাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা যাচ্ছেন। প্রধানমন্ত্রী এদিকে 1 বছর ধরে মণিপুর জ্বলছে, মণিপুরে গেছে প্রধানমন্ত্রী। অমিত শাহ কবার গেছেন? জ্ঞান দিতে এসছে এখানে বাংলায়। কি বুঝলেন? রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের অসন্তোষ শুনতে সন্দেশখালিতে যাচ্ছেন না কেন? এই প্রশ্ন আরো তীব্র হয়ে আছড়ে পড়ল রাজনীতির পিচে। দিদি গেলেন না সন্দেশখালি, গেলেন শুটিং করতে, বলছে রাজনীতি। 47 দিন পর সন্দেশখালি গেলেন দিদির দূত। কে? দেখুন। মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে যাননি, যদিও তাকে বারবার যাওয়ার কথা বলছেন সন্দেশখালির মহিলারাই। বলছেন তিনি নিজে যান, গিয়ে দেখুন। মুখ্যমন্ত্রীর কথায় ক্ষুব্ধ সন্দেশখালি, কিন্তু মুখ্যমন্ত্রী যাননি। তার মন্ত্রী, দলের নেতা, অফিসাররা গেছেন। আজ গেলেন রাজ্য পুলিশের ডিজি, যার কথা বলছিলাম, দিদির দূত। ইডি অফিসাররা আক্রান্ত হওয়ার পর 47 দিন পর সন্দেশখালিতে রাজীব কুমার অনেকটা সময় নিয়ে কথা বললেন সিভিক ভলান্টিয়ারদের সঙ্গে। দেখুন। আইপিএস মহলে তিনি অত্যন্ত দক্ষ অফিসার হিসেবেই পরিচিত। নানা বিতর্ক তার সঙ্গে। এখন রাজ্য পুলিশের ডিজি।
রাজীব কুমার পা রাখলেন সন্দেশখালিতে। রাজীববাবু এতদিন পর সুযোগ পেয়েছেন যাওয়ার, সেখানে লোকের ফোন ট্যাপ করা, হোয়াটসঅ্যাপ স্পাইওয়্যার পাঠানো, এবং উনি তো খুব এক্সপার্ট এভিডেন্স লুকোনোর ক্ষেত্রে। দেখা যায় এবার গিয়ে হয়তো নতুন কোনো বুদ্ধি পাকিয়েছেন। প্রিভিলেজ কমিটি গিয়ে ডাকলো ওনাদেরকে, যাওয়ার সাহস দেখাতে পারলেন না, কপিল সিব্বালের আঁচলের তলায় গিয়ে লুকিয়ে পড়লেন। তবে চিন্তা নেই, খুব তাড়াতাড়ি আমরা এটাকে আবার চ্যালেঞ্জ করব। 1.5 মাস পার হয়ে যাওয়ার পর 1.5 মাস ধরে পাহারা দেবার ব্যবস্থা করেছেন। এখন যেহেতু ধরা পড়ে গেছে, উত্তম গ্রেপ্তার, শিবু গ্রেপ্তার, এখন লোক দেখানোর জন্য উনি এলাকায় গিয়ে হাজির হয়েছেন কিনা এই সন্দেহটাই লোকের থাকবে। সন্দেশখালিতে 47 দিন পর এসেছেন ডিজি রাজীব কুমার। আসার পরই ফেরিঘাট থেকে নেমে টোটো নিয়ে সোজা চলে যান সন্দেশখালি থানায়। সেখানে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার সহ অন্যান্য যে এসপিরা ছিলেন তাদের সাথে বৈঠক করেন। স্থানীয়দের সঙ্গে কথা বলেননি ডিজি। স্থানীয় মহিলারা বলছেন রাজ্য পুলিশের ওপর তাদের কোনো আস্থা নেই। শাহজাহান এখনো অধরা। আজকেও তো ডিজি রাজীব কুমার এসেছেন, তিনি এখন রয়েছেন সন্দেশখালি থানায়। আশা নেই? আশা ওনার কাছে কিসের আশা? উনি তো আমাদের কোনো আস্থা নেই, আমাদের প্রশাসনের উপরে কোনো ইয়ে নেই, পুলিশের উপরে কোনো ভরসা নেই। রাজ্য পুলিশের তো তুলতেই পারছে না রাজ্য সরকার, রাজ্যের পুলিশ। তাকে লঞ্চ পেরোতে দেখা যাচ্ছে শেখ শাহজাহানদের ওই এলাকার মধ্যে রয়েছে, পুলিশের ঘেরাটোপে। আসলে পুলিশ পাহারা দিয়ে রেখে দিয়েছে। এবং এটা কি করে স্পষ্ট হচ্ছে? শিবু হাজরাকে পুলিশ খুঁজে পাচ্ছে না। যে মুহূর্তে তার বিরুদ্ধে শাসক দল একটু পদক্ষেপ নেওয়ার কথা বললো, 10 মিনিটের মধ্যে অ্যারেস্ট হয়ে গেল। একজন মহিলার জন্য সম্ভ্রম হচ্ছে সব থেকে বড়। কোনো মহিলা যেখানে 500 টাকাও তাদের ইন্টারেস্ট নেই, উল্টে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুললে লক্ষ্মীর ভান্ডার থাকবে না, ঘর পাওয়া যাবে না, তারপরেও যখন নিজের ইজ্জতের উপর এই ধরনের ঘটনা ঘটেছে বলছে, একজন মহিলা সহজে এই কথা বলে না। এই যে বছরের পর বছর, মাসের পর মাস রাত্রেবেলা তুলে আনা হতো, গণধর্ষণ করা হতো, এগুলো মিথ্যা অভিযোগ, সাজানো অভিযোগ। এই অংশটা আমরা বলছি বারবার যেটা মিথ্যা এবং সাজানো। যদি এতদিন ধরে এই ঘটনা ঘটে থাকে তাহলে সিপিএম এর প্রাক্তন বিধায়ক আর বিজেপির নেতা বিকাশ সিং তারা এতদিন বললেন না কেন? তুমুল জনরোষের মুখেও শাসক দল বলেই যাচ্ছে সাজানো অভিযোগ। ঠিক তখনই গেলেন ডিজি, তিনি রাজীব কুমার। আর রাজীব কুমার মানেই তো চমক। ডিজি সরাসরি চলে আসেন পিডব্লিউডির বাংলো, এবং সেই বাংলোতে আসার পর তিনি কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের ডেকে পাঠান সেখানে, এবং সেখানে প্রচুর সিভিক ভলেন্টিয়ার এলাকার তারা আসেন এবং তাদের সঙ্গে তিনি কথা বলেন। মূলত ডিজি বলেছেন যে তারা যেহেতু এখানকার মানুষ, তাই তারা সঠিক রিপোর্ট দিতে পারবেন, অনেক পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট দিতে পারবেন বাইরের কনস্টেবলদের থেকে। তাই সিভিক ভলেন্টিয়ারদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন ডিজি রাজীব কুমার। আপাতত আজকে যতটুকু জানা যাচ্ছে তিনি যে কোনো সময় কিন্তু গ্রামে যেতে পারেন, এবং রাত্রিবাসেরও একটা পরিকল্পনা রয়েছে, এমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি। কোন কৌশলে এগোতে চাইছেন ডিজি? বোটে চেপে সন্দেশখালি ঘাট থেকে রওনা দিলেন, কিন্তু কলকাতার দিকে নয়, জেলিয়াখালি গেলেন, যেখানে শিবু হাজরার আদি বাড়ি। ঠোঁটকাটা হলফ করে বলছে এরকম দৃশ্য কোথাও আগে এদেশ দেখেনি, যেখানে কোনো রাজ্যের পুলিশের প্রধান তিনি ক্যাম্প করে কোনো একটা উপদ্রুত অঞ্চলে রয়েছেন, তাও ক্যাম্পটা জলের ওপর, লঞ্চে স্টেশনড এই মুহূর্তে জলের ওপর লঞ্চে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। কেন? কি প্ল্যান? সুমন আমার সঙ্গে রয়েছে সরাসরি। সুমন, কৌশলটা কি? 6:19 এই সন্দেশখালি ফেরিঘাট থেকে তার বোট রওনা দিয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পেছনটা হচ্ছে ধামাখালি, এবং আমার ডান দিকে হচ্ছে জেলিয়াখালি এবং তুষখালি। ওই দিকে তার বোট রওনা দিয়েছে। 2 ঘন্টার বেশি সময় হয়ে গিয়েছে, তিনি কিন্তু সন্দেশখালি ফেরেননি। লাস্ট যতটা জানা যাচ্ছে যে এই নদীর উপরেই কিন্তু তার বোট দাঁড়িয়ে রয়েছে। বোটের প্রায় প্রত্যেকটি আলো বন্ধ করে দেওয়া হয়েছে, সামান্য একটি ডিরেকশন আলো যেটা থাকে সেটি জ্বলছে। রাজীব কুমার কি বড় সড়ো কোনো পরিকল্পনা করছেন? আজকে কোনো একটা বিগ স্টেপ হতে পারে, অন্তত প্রশাসনিক মহলে এই নিয়ে জোর গুঞ্জন ধরা পড়ছে। তবে রাজীব কুমারের কি পদক্ষেপ হবে জানা যাচ্ছে, তার রাত্রিবাসের কথা রয়েছে এখানে এই সন্দেশখালিতে। দেখো, এই কথা কিন্তু এলাকাবাসীদের মনে এবং প্রশাসনিক স্তরেও কিন্তু গুঞ্জন ছড়াচ্ছে যে সন্দেশখালির বাঘ হয়তো আজকে ধরা পড়তে পারে। তবে কি হবে, কতটা হবে তা কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না। মাটি কামড়ে আমরা এখানে পড়ে রয়েছি, বোঝার চেষ্টা করছি। তবে রাজীব কুমারের বোট কিন্তু এখনো সন্দেশখালি ফেরেনি। সুমন, তোমাকে অনেক ধন্যবাদ। রাজীব কুমার স্টেশন 47 দিন পর গেলেন, কিন্তু তিনি রাতে ওখানে থাকছেন, বেরোচ্ছেন না, থাকছেন জলের ওপর। কিভাবে, কি ওয়াচ করছেন? খুব স্ট্র্যাটেজিক পয়েন্ট। মুখ্যমন্ত্রী যাননি, কিন্তু দিদির দূত
খুব কৌশলে এগোচ্ছেন। মুখ্যমন্ত্রী যাননি, কিন্তু প্রধানমন্ত্রী আসছেন, তবে সন্দেশখালিতে নয়, বারাসতে। ভোট প্রচারে বারবার আসারই কথা প্রধানমন্ত্রীর, কিন্তু রাজ্য বিজেপি বলছে সন্দেশখালির জন্যই আসছেন মোদি, মহিলাদের জন্যই আসছেন প্রধানমন্ত্রী। ভোটে বিজেপির বড় অস্ত্র সন্দেশখালি। আগামী 6 মার্চ মহিলাদের এই অত্যাচারের প্রতিবাদে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসতে আসছে, উত্তর 24 পরগনায় আসছে আপনাদের মহিলাদের সাথে কথা বলার জন্য, মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য, সন্দেশখালী মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য। প্রধানমন্ত্রী আসছেন বারাসতে। সন্দেশখালি থেকে দূরত্ব অন্তত 82 কিলোমিটার। বিজেপির রাজ্য সভাপতি বলছেন সন্দেশখালির পাশে দাঁড়াতেই আসছেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসতে আসছে মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য, সন্দেশখালী মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য। লোকসভা ভোটের আগে সন্দেশখালির মতো হাতে গরম ইস্যু ছাড়তে নারাজ বিজেপি। দুদিনের জাতীয় মহাসম্মেলনে বারবার এসেছে সন্দেশখালির কথা, এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর কথায়। हमारे ही इस देश में एक राज्य है वेस्ट बंगाल, क्या हो रहा है वहां? नारियों के साथ किस प्रकार का जुल्म ढाया जा रहा है, उनकी इज्जत और असमत के साथ खिलवाड़ किया जा रहा है। पश्चिम बंगाल की संदेशखाली में जो कुछ भी हुआ है, और हमारे कार्यकर्ता जिस बहादुरी के साथ इस जुल्म और अत्याचार के खिलाफ लड़ रहे हैं, मैं अपने वेस्ट बंगाल के कार्यकर्ताओं का अभिनंदन करना चाहता हूं। और इस प्रकार की घटनाएं मैं समझता हूं सभ्य समाज के मस्तक पर कलंक। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে দেশের মানুষ জানতে চাইছে মণিপুরের মায়েরা কি দোষ করলেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেখানে যারা ধর্ষিতা হচ্ছেন সেই মায়েরা কি দোষ করলেন, আর শুধু রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে আপনার এখানকার বিজেপির নেতারা, আর তাদেরকে মদত দিতে আপনি বাংলায় এসে সেই কথাগুলো শুনে তাদেরকে উস্কানি দিতে আসছেন। আসুন, ভালো কথা, এসে কি করবেন আমি জানি না, মণিপুরে তো যাননি, যাওয়ার সময়ও পাননি। শুধু রাজনীতি করার জন্য যেন কেউ সন্দেশখালীকে ক্ষেত্র হিসেবে বেছে না নেয়। সন্দেশখালী মিথ্যে বলছে, সাজানো। মুখ্যমন্ত্রী বিধানসভায় বহিরাগতর কথা বলেছেন, আর কুণাল ঘোষ বলছেন সব সাজানো ভূতের গল্প বলছে সন্দেশখালী। বারবার বলছেন, থামছেন না, বলেই যাচ্ছেন। আজও বলেছেন। এবার পাল্টা রাস্তায় সন্দেশখালীর মহিলারাও। আরও একজন গোপন জবানবন্দি দিলেন আজ, অনেকটা কাদম্বিনীর গল্পের মতো। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিলেন তিনি মরেন নাই। সন্দেশখালীর মহিলারাও একের পর এক গোপন জবানবন্দি দিয়ে বোঝাচ্ছেন তারা মিথ্যে বলছেন না। আমি আজকে সকালে সন্দেশখালী চলে এসেছি, আর আসার পর বুঝতে পারলাম সত্যি এখানকার অবস্থাটা কি। এখন ঘড়িতে দেখো 12:10 বাজে, কিন্তু এতটা নিস্তব্ধতা বোধহয় মাঝরাতেও থাক। আমি গিয়ে কথা বললাম যে চলুন কথা বলুন, সামনে আসুন, বলে আসবো, কিন্তু মা 3 দিন ধরে আজ খাওয়া হয়নি গো ঠিক মতো। একজন মেয়ে হিসেবে বুঝতে পারছি তাদের অবস্থাটা কি। শিবু হাজরা এবং উত্তম সর্দার ইতিমধ্যেই তারা গ্রেফতার হয়েছে, কিন্তু যে জবানবন্দির জন্য আপনারা প্রত্যেকে জানেন ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দির কারণে কিন্তু পরবর্তীতে শিবু হাজরাকে গ্রেফতার করা হয়। আরও এক অভিযোগকারিনীর গোপন জবানবন্দি, এবং সেই গোপন জবানবন্দির ভিত্তিতে আরও 2 জনের বিরুদ্ধে নতুন করে এফআইআর রুজু হলো। শিবপ্রসাদ হাজরার নামে রুজু তো ছিলই মামলা, নতুন করে যে অভিযোগকারী গোপন জবানবন্দি দিলেন সেই তালিকাতেও শিবপ্রসাদ হাজরার নাম রইল। সেই সঙ্গে আরও 2 জন ব্যক্তির নাম যুক্ত হলো এফআইআরে। এদের মধ্যে একজন খুলনাঘাটের বাসিন্দা, আরেকজন জেলিয়াখালীর বাসিন্দা, যিনি শিবু হাজরার পোলট্রি ফার্মের কেয়ারটেকার, এবং আরও অনেককে যাদের সঙ্গে বিগত 6-7 মাস বা 1 বছরের মধ্যে এই ধরনের ঘটনা ঘটেছে, তারাও কিন্তু ঠিক করেছেন যে একে একে তারাও এই গোপন জবানবন্দি দেবেন। তার কারণ বারবার যে এই কথাটা বলা হচ্ছে, যেটা ভূতের গল্প বলা হচ্ছে, কোনো ধরনের শ্লীলতাহানি ঘটনা ঘটেনি, কোনো ধরনের নির্যাতনের ঘটনা ঘটেনি, ভূতের গল্প ছড়াচ্ছে। আমি ভূত দেখিনি, আমি শুনেছি ভূত এসেছিল অমুকের বাড়িতে, তার কাছে যান, তিনি বলছেন আমি শুনেছি খুব ভূতের এখানে উৎপাত, প্রবল ভূতের উৎপাত আমি শুনেছি, কিন্তু ভূত আমি দেখিনি। ওনাকে দেখেই তো আমাদের গাজালা করছে, কথাবার্তা শুনেই তো গাজালা করছে। কত বাজে বাজে কথা বলছে কেন, বাজে বাজে কথা বলছে কেন? যদি ওনার মা বাবা মা বোনেদের সঙ্গে হতো উনি কি এই কথাটা বলতে পারতো?
এই কথাটা কি বলুন, মুখ খুলে বলুন, মুখ খুলে বলুন। যে নারী ধর্ষিতা হয়েছে তার মুখ দেখলে কি উনি খুশি হতেন না সন্তুষ্ট পেতেন? আজকে যারা এই দিনের পর দিন রাতের পর রাত যে সমস্ত মহিলাদের উপর অত্যাচার হয়েছে আজকে তারা প্রতিবাদ করছেন। তবে আজকের প্রতিবাদটার কারণটা কিন্তু অন্য, তা হলো কুণাল ঘোষের মন্তব্যকে ঘিরে আজকের এই প্রতিবাদ। কিন্তু হাতে আমি প্রত্যেকের আধার কার্ড দেখতে পাচ্ছি। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। দিদি যেন আসে, দলিল, জমির দলিল, রেকর্ড, আই কার্ড সব গেছে, আমরা বহিরাগতকে এখানকার স্থানীয় সব দেখাবো। কে বহিরাগত আর কে বাসিন্দা, স্থানীয় বাসিন্দা, সেটা দিদিকে আমরা জানাবো। মানে দিদির উপর এখন আস্থা রয়েছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, আসুক দিদি, আসুক দিদি। আপনারা চান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে আপনাদের কথা শুনবেন? রাতের পর রাত বাড়ি থেকে তুলে এনে মহিলাদের উপর অত্যাচার, রাতের পর রাত গণধর্ষণ, এইগুলো সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ কাল্পনিক। এ ধরনের কোনো অভিযোগ নেই, এই অভিযোগ কেউ করছে না। আমি আবার বলছি, সন্দেশখালীতে বিরোধীরা নারী নির্যাতন নিয়ে না ভূতের গল্প শোনাচ্ছে। ওনারা বারবার আমাদের বলতে চাইছে যে আমরা রাজনীতি করতে চাইছি, কিন্তু আমরা কোনো রাজনীতি নই, কিছু নই। আমরা মায়েদের ওপর যে নির্যাতন হয়েছে এইটা আমরা বারবার তুলে ধরতে চেয়েছি। তারপরেও উনি কি করে বললেন যে আমরা বহিরাগত? যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। দেখছেই না, তারপরে উনি বলেই চলেছেন যে আমরা বহিরাগত। কোনটা? উনি আজকে শুধু গুন্ডা বাহিনীর হয়ে কথা বলছেন। ওনারা কি চাইছেন? গুন্ডাদেরকে পুষতে না গুন্ডাদেরকে পুষে উনি রাখতে চাইছেন? আমাদের চাইছেন না, যাদের ভোট চাইছেন না, আমাদের ভোট নিয়ে জিতেছে, আমাদেরকে কোনো চাইছে না। আপনারা বলেছেন যে রাতের পর হঠাৎ রাতের বেলা পার্টি অফিসে ডেকে পাঠানো হতো, পার্টি অফিসের ভিতরে কারা থাকতো? শেখ শাহজাহান থাকতো, উত্তম সর্দার থাকতো, শিবু হাজরা থাকতো, ওর গুন্ডা বাহিনী থাকতো, যাদের থেকে আমরা ভয় পেতাম। ওর গুন্ডা বাহিনীরা থাকতো, তারা খবর দিয়ে দিয়ে নিয়ে যাবে ওদের কাছে। আমাদের এত কথা জিজ্ঞেস করার, এত পাল্টে পাল্টে বলার কি কারণ আছে? আমাদের লজ্জা বলে কোনো জিনিস নেই? আমাদের তো একটা মান সম্মান আছে নাকি? দিদি যদি বহিরাগত বলছে, দিদি এখানে নিজে আসুক, দিদি এসে এখানে দেখে যাক। শাহজাহান তো ওদের মাথা, এরা তো চুনাপুটি। বিরিয়ানি ভাত খাওয়াচ্ছে, জামাই আদর করে এসির মধ্যে রেখেছে, তাহলে ওকে ধরবে কেন? ধরে ওকে পুলিশ তো চৌকি দিয়ে দেয়, তাহলে ওরা ধরবে কেন? আর ওই বড় ক্রাইম করে লুকিয়ে আছে আর বলছে কি আমার শাহজাহান কিছু করেনি। কি ভালো! আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। ঠিকই টার্গেট করছে, ও যদি ভালো হবে তো 46 দিন দেখা নেই কেন? এসে বলুক যে আমি শাহজাহান বলছি, আমি বাঘ ছাগল নয়। এসে দেখা ধরা দিক দিয়ে বলুক যে দেখো আমি কিছুই করিনি, ওরা যা বলছে সব মিথ্যা। এটুকু এসে বলুক, সে যদি বাঘ হয়ে থাকে। এই মহিলারা যাদেরকে দেখতে পাচ্ছেন, এরা কেউ বহিরাগত নয়, তারা সন্দেশখালীর মানুষ, এবং তারা যে অভিযোগটা করছেন তাতে কোথাও কোনো গল্প নেই, কোনো অভিনয় নেই। নির্যাতনের ঘটনা যে ঘটেছে তা প্রমাণ করার জন্যই কিন্তু একে একে নির্যাতিতাদের সংখ্যা বাড়ছে, তারা প্রকাশ্যে আসছেন। সন্দেশখালীতে পুলিশ কি করছে নিশ্চয়ই আপনিও চাইছেন জানতে, তাই না? দেখুন একটা ছবি। আগে জবানবন্দি দেওয়া, গোপনে জবানবন্দি দেওয়া মহিলার বাড়ি রঙিন দড়ি দিয়ে ঘিরে দিয়েছিল পুলিশ। সন্দেশখালীর পুলিশ করেছে এই কাজ। গোপনে জবানবন্দি দেওয়া নির্যাতিতার বাড়ি যদি রঙিন ফিতে দিয়ে ঘেরা হয়, তার মানে কি? চিহ্নিত করে দেওয়া, তাই না? পুলিশ পারে কাজ করতে, পেরেছে। বলেছিল তার বাড়িতে হামলার চিহ্ন যাতে না মোছে, সেই জন্যেই নাকি এই পদক্ষেপ। তাতে যে নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে আসে সে হুঁশ ছিল না পুলিশের। হুঁশ রাখা যায়। কেন দড়ি বেঁধে দেওয়া হয়েছিল জানেন? মিডিয়াকে আটকাতে। সে কথা ফাঁস করে দিলেন পরিবারেরই একজন। সবই যদি সাজানো হবে তাহলে এত ঢাক ঢাক, এত গুড়গুড় কেন?
সন্দেশখালী কাণ্ডের প্রথম অভিযোগকারিণী, সেই অভিযোগকারিণীর গোপন জবানবন্দির ভিত্তিতেই গ্রেফতার হন শিবু হাজরা। এরপর সেই অভিযোগকারিণীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে। এই নিয়ে রাজ্য রাজনীতি, জাতীয় রাজনীতি যখন সরগরম, তখন বুধবার সন্দেশখালীতে বুধবার সকালে এসে দেখা যায় যে অভিযোগকারিণীর বাড়ির চারপাশ লাল ফিতে দিয়ে ঘিরে দিয়েছে পুলিশ প্রশাসন। কাউকে সেখানে বাড়ির মধ্যে যেতে দেওয়া হচ্ছিল না। এইভাবে একজন নির্যাতিতার বাড়ি লাল ফিতে দিয়ে ঘিরে সেই নির্যাতিতাকে যে চিহ্নিত করে দেওয়া হচ্ছে আইনের চোখে, তা কতখানি যুক্তিগ্রাহ্য, আইনসম্মত, সেই প্রশ্ন ওঠে। এরপর দেখা গেল সকালের সেই বিতর্কের পর বিকেলে খুলে দেওয়া হলো লাল ফিতে। সেই লাল ফিতে বিকেলের পর খুলে দেওয়া হলো। ঘটনার চক্রে ডিজি রাজীব কুমার এখানে আসার পর, সন্দেশখালীতে আসার পরেই খুলে গেল এই লাল ফিতে। এখানে যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। এখানকার যে ফিতেটা ছিল সেটা কোথায় গেল? ও পুলিশ প্রশাসন থেকে এসে খুলে নিয়ে গেছে। কখন? এই বেলা 1:30 নাগাদ। জিজ্ঞেস করলেন যেটা কেন খোলা? জিজ্ঞেস করিনি, আমরা জিজ্ঞেস করিনি। এমনি তো আমরা ভয়ে মরছি, আর কি জিজ্ঞেস করবো? ওরা তো কিছু আমাদেরকে বলতেই চায় না, তাই আমরা জিজ্ঞেস করিনি। মঙ্গলবার রাত্রে 9টার দিকে দিয়ে গেছিল ওরা। আমি তো বাড়ি ছিলাম না সেদিন। তারপর দিন সকালে এসে তখন আমি জিজ্ঞেস করছি পুলিশদের কাছে যে তোমরা কেন খাটিয়েছো, আর আমরা ঢুকতে পারবো না বাড়িতে, আমি জিজ্ঞেস করছি। তা বলছে না, তোমরা ঢুকতে পারবে, কোনো মিডিয়া টিডিয়া ঢুকতে পারবে না বলে আমরা খাটিয়েছি, তোমাদের কোনো অসুবিধা নেই। পরিবারের সদস্যদের জানানো হয়েছিল যে সংবাদ মাধ্যমের প্রবেশ আটকাতে এইভাবে কর্ডন করা হলো। যদিও পুলিশ সূত্রে সংবাদ মাধ্যমের কাছে দাবি করা হচ্ছিল যে তদন্তের স্বার্থে এই কর্ডন করা হয়েছে। ক্ষোভের আগ্নেয়গিরির জ্বালামুখটা যেন খুলে গেছে সন্দেশখালীতে। ড্যামেজ কন্ট্রোলে টিম বানিয়েছে শাসক দল, কিন্তু তাতেও বিড়ম্বনা। সন্দেশখালী পঞ্চায়েত সমিতির সদস্য অষ্টমী মাহাতো আজ গিয়েছিলেন সন্দেশখালীর পার্থপাড়ায়। ক্ষিপ্ত গ্রামের মানুষ তৃণমূলের জনপ্রতিনিধির মুখের ওপর কত কথা শুনিয়ে দিলেন। বলে দিলেন শিবু উত্তমের দালালি করতে আসবেন না। বেইমানি করলে কেন তুমি? কেন বেইমানি করলে? আর তো সব বলেছি, আপনি লিখেননি কেন? আপনি লিখেননি কেন? আরে আমি লিখছি কেন? কখন লিখবেন? কখন লিখবেন? কখন লিখবেন বলুন? কখন লিখবেন? আপনাকে না 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 আমি বললাম যে আমার মাছ দাঁড়ানো না, আমার মাছ বাবদ 33,205 টাকা না। কখন আমি যখন বলি তখন লিখেননি কেন? এগুলো তো অনেক পরে লেখা, এগুলো তো অনেক পরে লেখা। আপনি চিনিবাজি করতে আসছেন, দালালি করবেন না, দালালি করবেন। উত্তমের শিবুরের দালালি করবেন না। উত্তম শিবুরের দালালি করতে আসছো তুমি, উত্তম শিবুরের দালালি করতে আসছো। তাহলে আমি কি বুঝবো? যেগুলো সত্যি কথা বলেছি আমি, একটাও তোলেনি, একটাও লেখেনি। কেন লেখেনি? আমি কি লিখি না লিখি, আমি যখন উঠে চলে যেতাম তুমি আমার ঘাট ধরে এখানে এনে বসাতে, তুমি তো চলে যেতে তো। ক্ষোভের আগুন জ্বেলেছে সন্দেশখালী, আর সেই আগুন জ্বেলে সারা দেশের নজর কেড়েছে সন্দেশখালী। একটু আগেই আপনাদের দেখালাম ওই মহিলাদের জন্যই নাকি বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, বলেছেন বিজেপির রাজ্য সভাপতি। সন্দেশখালী এখন জাতীয় ইস্যু, আর সেই সন্দেশখালীর দিকে নজর রাখতে এবার বসলো সিসিটিভি। এভাবে ঠান্ডা হবেন সুন্দরবনের দ্বীপের মানুষেরা? সন্দেশখালীর গুরুত্বপূর্ণ যে তেমাথা, অর্থাৎ সন্দেশখালী ফেরিঘাট থেকে নামার পর গ্রামে ঢোকার যে রাস্তা, সেই রাস্তায় সিসিটিভি বসেছে এবং সিসিটিভির মাধ্যমে কিন্তু নজরদারি চলছে। যারা গোপন জবানবন্দি দিচ্ছেন এবং যারা প্রতিবাদী হচ্ছেন তাদের উপর যে হামলার বিভিন্ন খবর উঠে আসছিল, সেগুলোতে নজরদারি চালানোর জন্যই কিন্তু সিসিটিভি বসিয়েছে পুলিশ। তবে গ্রামবাসীদের একটা প্রশ্ন আছে যে এতদিন পর, ঘটনার এতদিন পর কেন পুলিশ সিসিটিভি বসাচ্ছে, কেন প্রথম থেকে নজরদারি করা হলো না? একটু আগে আপনাদের দেখিয়েছিলাম লঞ্চের ওপরে একেবারে কৌশলী অবস্থান নিয়ে বসেছিলেন ডিজি রাজীব কুমার। এবার তিনি সন্দেশখালীতে ফিরে গেলেন, সেই ছবিও দেখাবো। লঞ্চে দীর্ঘ সময় তিনি বসেছিলেন, খুব স্ট্র্যাটেজিক পয়েন্ট। সমস্ত ফেরিঘাটগুলো ওখান থেকে পরিদর্শন করছিলেন। এই প্রশ্ন উঠছিল কোন কৌশল? তাহলে কি বড় কোনো অপারেশন হতেই পারে? সেই সম্ভাবনা আরও জোরালো হচ্ছে, কারণ ডিজি আবার সন্দেশখালীতেই ফিরলেন। যে সম্ভাবনা আগে এসেছিল সারা রাত ডিজি আজ সন্দেশখালীতেই থাকবেন, হয়তো সেই সম্ভাবনার দিকেই এগোচ্ছে পরিস্থিতি। ডিজি রাজীব কুমার সন্দেশখালীতেই থাকতে পারেন। কালকে আপনাদের মিডিয়ার বক্তব্যের সামনে মুখ খুলতে চাননি, প্রশ্নের সামনে কোনো উত্তর দেননি রাজীব কুমার। তিনি পাশ কাটিয়ে চলে গিয়েছেন আবার সন্দেশখালীতেই।